বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে। বাট রোগীদের মধ্যে একটা কমন ধারণা যে শ্বাসকষ্ট মানে হাঁপানি বা অ্যাজমা। তাহলে দেখা যাচ্ছে যে এই শ্বাসকষ্ট নিয়ে যে ডাক্তারদের কাছে যে রোগীগুলো আসে বিভিন্নভাবে বিভিন্ন উপস্থাপনা নিয়ে, তার মধ্যে একটা 10 to 20% হয়তো অ্যাজমার পেশেন্ট ডায়াগনোস হয়, বাকিটা অনেক কিছু আছে, যেমন সিওপিডি হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, তারপরে বুকে পানি জমছে এমন হতে পারে। আর বিশেষ একটা গ্রুপ আসে যাদের কোনোটাও নাই, সেটা একটা মানসিক রোগী, যেমন বিশেষ করে অ্যাংজাইটি নিউরোসিসের পেশেন্ট, যে কোনো একটা ইয়াং এজের মেয়েগুলো যারা আসে, অনেকেই দেখা যাচ্ছে তাদের শ্বাসকষ্ট নিয়ে আসছে, তাদের এগুলো নাই। কাজে শ্বাসকষ্ট আর অ্যাজমা এক কথা নয়, এটা আমি সবার সামনে ক্লিয়ার করতে চাই। কাজে যে কোনো পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে প্রথমে এটা তার অ্যাজমা আছে কিনা এটাকে যদি আমরা ওই যে আগের যেটা বলেন হিস্ট্রিতে যদি আমরা জিজ্ঞাসা করি যে হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকার এইগুলো তার মাঝে মাঝে হয় কিনা, না এগুলো একটাও হয় না, কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসছে, ধরে নিতে পারি নেভার অ্যাজমা। কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসছে কিন্তু এগুলো তার প্রায়ই হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এটা অ্যাজমা। তখন আমরা আরও অন্যান্য পরীক্ষার মাধ্যমে এটাকে আমরা কনফার্মেশনে যাব। সেটা আমাদের ব্লাডের কিছু টেস্ট, যেমন আইজি লেভেল, সিরাম খুবই ইম্পর্টেন্ট, এটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে বোঝা যাবে অ্যালার্জিক প্রিপন্ডারেন্স আছে। পরে আমরা লাং ফাংশন টেস্ট সাধারণত একই অবস্থা আমরা করি না, পরবর্তীতে আমরা করি। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেন প্রিভেনশনের ক্ষেত্রে, হ্যাঁ অ্যাজমা, যেটা আমরা অ্যাজমাকে তো আমরা বললামই যে প্রিভেন্ট করার ইয়ে কি, আমি মার পেটে থেকে যে সন্তানটা জন্ম নিল, মার অ্যাজমা বা বাবার যে কোনো একজন, মার পেট থেকে জন্ম নিলে মার থাকতে হবে না, বাবারও যদি থাকে সেম একই কথা, মার থাকলে একই কথা, হ্যাঁ, বা বাবার ফ্যামিলি, বাবার নাই বাবার ফ্যামিলিতে আছে, বা মার নাই মার ফ্যামিলিতে আছে, ভাই বন্ধু বান্ধব, তাহলে এটা একটা হিস্ট্রি চলে, এবং সেক্ষেত্রে যে সন্তানটা জন্ম নেবে সে কিন্তু একটা অ্যাজমা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে, এবং তার জেনেটিক্যালি প্রেডিসপোজড এবং তার ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস থাকবে। পরবর্তীতে আমরা ওই যেটা বললাম একটা ছোটো ব্লাডে আইজি লেভেল করলে আমরা হয়তো বেশি পেতে পারি, বেস্টোফিল লেভেল বেশি পেতে পারি, এবং এই বাচ্চাটা ছোটোবেলা থেকে দেখা যাবে একটুতেই তার ঠান্ডা লাগে, যেটাকে মানুষ খুব কমনলি বলে একটা শব্দ, যেটা আমি এটাকে ভুল শব্দ বলি, সেই ঠান্ডা লাগাটা তার কেমন, সেটা ছোটোবেলাতে নাকে পানি আসছে, নাকে পানি ঝরছে, সর্দি লাগতেছে, নাক বন্ধ থাকতেছে, এবং একদম ছোটো বেবিরা দেখা যায় খাওয়ার সময় বমি করে দেয়, কারণ নাক বন্ধ থাকে, মুখ দেখে দেখলে তখন সে শ্বাস নিতে পারে না, মুখ দিয়ে বমি করে দেয়, সরি। তো এইরকম একটা ঘটনা, এই জিনিসগুলো থাকে। তো মা তখনই বুঝতে হবে, মা যদি এডুকেটেড হয়, মাকে যদি এই জিনিসগুলো আমরা যেমন বলছি, একটা মা যদি একটু শুনে নেয়, পরবর্তীতে তার যখন মা এখনো বেবি হয় না, হওয়ার পরে যদি এরকম হয়, সে কিন্তু জানতে পারবে যে এটা, তখন সে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে শহরে বুঝতে পারে। এবং ছোটোবেলা থেকে বাচ্চাদের যে কমন প্রবলেম হয় নাক বন্ধ থাকা, অ্যাজমা বেবিদের কমন একটা প্রবলেম হচ্ছে রাতেবেলা ঘুমানোর সময়, বা বাংলাদেশে যখন সে ঘুমায় রাতে মাইটস। আমাদের বাংলাদেশ এবং আমেরিকা, কানাডা বা ইংল্যান্ড বা ইউরোপের মধ্যে পার্থক্যটা কি, আমাদের দেশে 10 থেকে 11 মাসই প্রায় ফ্যান বেশি চলে, ওইসব দেশে 1 মাস হতে লাগে। তো 10 বা 11 মাস যখন ফ্যান চলে, একটা রুমের মধ্যে ইয়ারটা ঘুরতে থাকে, পার্কুলেশন বলা হয় এটা, এবং রুমে যে মাইটস তৈরি হয়, হাউস ডাস্ট মাইটস, এটা মেইনলি আপনি যখন প্রথমে বলেছেন পর্দা এগুলো থাকে, কিন্তু পর্দাগুলো ওয়ালে, পর্দাগুলো, এবং এটার সোর্স হচ্ছে বেডশিট ঝাড়া থেকে। বেডশিট আসে কথা হিউম্যান বডি থেকে সারা রাতে যে সেলগুলো ডিজেনারেট হয় বিছানায় পড়ে, দিনে যখন বিছানাটা ঝাড়া হয় তখন 50% ফ্লোরে পড়ে, 50% পর্দার সাথে ওয়ালে চলে যায়। যেটা ফ্লোরে পড়ে সেটা সবাই প্রতিদিন মহাদর্পে এটা মুছে ফেলে ধুয়ে ফেলে, কিন্তু ওয়ালে যে চলে গেল পর্দার সাথে, সেটা কারোর কোনো নলেজ নাই, তার প্রতিদিন জমতে থাকে। ইটস গিভ রাইটস টু দ্য মাইটস, হাউস ডাস্ট মাইটস। এটা রাতে আমাদের নাকে যায় এবং নাকটা বন্ধ হয়ে যায়। বাচ্চার যখন নাকে যায়, নাক বন্ধ হয়ে যায়, তখন সে মুখ দিয়ে শ্বাস নেয়, এবং মুখ দিয়ে শ্বাস নিলে সে বাচ্চাটার লাংসে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তখন তার টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া যে ঘটনাগুলো ঘটে, তার মোস্ট কারণ হচ্ছে মাউথ ব্রিদিং। এই মাউথ ব্রিদিংটা কেন হচ্ছে? নোজ ব্লকের কারণে। নোজ ব্লকটা কেন হচ্ছে? ডিউ টু এই মাইটসগুলোর কারণে। মাইটসটা তৈরি হচ্ছে কোত্থেকে সেটাও আমি বললাম। কাজে আমরা যদি প্রিভেনশন করতে চাই, প্রথম বাসার শর্ত হবে বিছানার চাদরটা ডেইলি ঘরে বাইরে ঝাড়া। এটা সবচেয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট দিই প্রত্যেক রোগীর ক্ষেত্রে, যে আপনার বেডশিটটা ডেইলি ঘরে বাইরে ঝাড়বেন। যদি ঝাড়তে না পারেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাতে আমরা আরো একটু কথা বলবো। তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শিরিন সুলতানা বলতেছি। ঠান্ডা পানি লাগলে তখন অ্যাজমার মতো টান আসে একটু। আলোচনা এমনি চলে আসতাম উনি না বললেও, সেটা হলো যে ঠান্ডা লাগাকে যেটাকে সবাই একটা বলে, এটা হচ্ছে মনের মধ্যে একটা ধারণা, জেনারেশন টু জেনারেশন চলে আসে। অনেকে মনে করে ডাবের পানি আর কলা খেলে ঠান্ডা লাগে, বা ঠান্ডা পানি, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আসলে অ্যাজমা কিন্তু ঠান্ডার সাথে কোনো সম্পর্ক নেই, মনে বুঝতে হবে। ঠান্ডার সাথে অ্যাজমা ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। অ্যাজমার অ্যাটাকের সম্পর্ক আছে তাপমাত্রা পরিবর্তনের সাথে, চেঞ্জ অফ টেম্পারেচার। সে তাপমাত্রা বেড়ে গেলেও হবে, তাপমাত্রা কমে গেলেও হবে, সে যদি, হ্যাঁ, এইটা বুঝতে হবে, এবং শ্বাসনালীকে সেটা প্রভোগ করতে হবে। আমি অ্যাজমার পেশেন্ট বা অ্যাজমা আছে, আমি ঠান্ডা পানি হাত দিয়ে নাড়লাম, নেভার ইট উইল হ্যাপেন অ্যাটাক। এটা ভুল ধারণা, এবং যদি কারো ঘটেও থাকে এটা মেন্টাল সেট আপের কারণ হতে পারে, বাট সায়েন্টিফিক্যালি এরকম কোনো পাওয়া যায় না যে ঠান্ডা পানি নাড়লো বা ঠান্ডা পানি দেখার পরে তার অ্যাটাক হলো, দ্যাটস নেভার। যদি যেমন ফ্রিজ খুললো যে মাইনাস টেম্পারেচারের কাছে, এটা যদি তার ইয়ারওয়ে, তার ইট মে বি অ্যাটাক।
বা সে উনুনের পাশে গেল, গরম বাতাসটা শ্বাসনালীতে গেল, এটা তো অ্যাটাক হতে পারে। হ্যাঁ, এইরকম একটা জিনিস ঘটতে পারে। কাজে চেঞ্জ অফ টেম্পারেচার, সাডেন ফল আর সাডেন রাইজ অফ 3 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে কিন্তু এটা অ্যাজমা অ্যাটাক হয়। কিন্তু মনে রাখবেন, যে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত দর্শক, যে আপনি এটা আপনার মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নেন যে ঠান্ডায় কোনো অ্যাজমাকে ওরকম করে না। তাহলে শীতপ্রধান দেশ আমেরিকা, কানাডা, ইউরোপ এইসব দেশে দেখুন শীতকালে আমাদের অ্যাজমা পেশেন্টরা কিন্তু ভালো থাকেন। হ্যাঁ, শীতকালে কিন্তু অ্যাজমা পেশেন্টরা ভালো থাকেন এবং তাদের মেইনলি অ্যাটাক হয় দেখা গেল সামারে, কারণ শীতে তারা ওয়েল প্রোটেক্টেড থাকেন, যে টেম্পারেচারটা থেকে তারা প্রোটেক্ট করে চলে এবং সেখানে মানে অ্যাজমা অ্যাটাকের খুবই কম। তারা বরং রিল্যাক্স হয়ে যায় যখন সামার আসে, এবং সামারে কিসে অ্যাটাক হয়? পোলেন। তখন চেরি ব্লুজম হয়, প্রকৃতিতে বাতাসে পোলেন হাই হয়, হে ফিভার ডেভেলপ করে, এবং পোলেন অ্যাটাকে অ্যাজমার দুটো সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে দুটো কমন ট্রিগার, একটা হচ্ছে মাইটস আর একটা হচ্ছে পোলেন। আরও অনেক কিছু আছে, কিন্তু এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো পোলেনটা মূলত আমাদের দেশে খুব একটা কাজ করে না, যেটা এই শীতপ্রধান দেশগুলোতে অ্যাটাক হয় বেশি। আমাদের দেশে মাইটসের কথা যেটা বললাম। সো আমরা যদি মাইটস এবং পোলেনকে অ্যাভয়েড করতে পারি, যেমন জানা থাকলো এটা কিভাবে অ্যাভয়েড করবো, আমি যেটা বলছিলাম, বিছানার চাদরটা ঘরে বাইরে ছাড়বো ডেইলি, যদি না ঝাড়তে পারি আমি তাও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরে ছাড়বো না। সেকেন্ড হচ্ছে নো কার্পেট ইন দ্য বেডরুম। থার্ড হচ্ছে জানলাগুলো দিনের বেলা আধা ঘন্টা 1 ঘন্টা খোলা রেখে ফ্যান ছেড়ে রাখবো হাই স্পিডে, যে ভিতরের বাতাসটা বাইরে চলে। যদি লাইফ টাইম আমার রুমে প্র্যাকটিস করতে পারি, এটার জন্য কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, কোনো পয়সা লাগছে না, যদি অভ্যাসে পরিণত করো, তাহলে আমার রুমটা কিন্তু মাইটস কন্ট্রোল হয়ে যাবে, ট্রিগার ফ্যাক্টর কমে গেল। যারা শীতপ্রধান দেশে থাকেন তাদের জন্য এই সময়ে পোলেন সিজনে মাস্ক পরে থাকা বা বাইরে কম যাওয়া, এটা একটা দুটো করতে হবে। এছাড়া আমরা অন্যান্য যেগুলো প্রিভেন্ট করার জন্য যেগুলো আরও আছে, যেমন ফুড অ্যালার্জেন, সেটাকে আমরা ডিটেক্ট করব। আমরা ফুড অ্যালার্জেন ডিটেক্ট করার জন্য ব্লাডের যে টেস্টগুলো আছে, এগুলো যদি আমরা, অনেকগুলো টেস্ট আছে, কোনোটাও ফলপ্রসূ তেমন একটা রেজাল্ট পাওয়া যায়। সিম্পলি হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, যেমন আমি জানি আমার কোনটা খেলে যে অ্যাজমার পেশেন্ট আমার অ্যাজমা বাড়লো, সেটা বা অ্যালার্জি বেড়ে গেল, সেটা মনে রাখলাম, ওই খাবারটা আবারও সেকেন্ড টাইম থার্ড টাইম খেয়ে দেখবো, যদি আবারও হয় দেন কনফার্ম যে ওটাতে হচ্ছে, সেটাকে আমি অ্যাভয়েড করব।